বাংলাদেশ এই মুহূর্তে যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আছেন, একটা জিনিস তাকে ফেস করতে হচ্ছে। এই জিনিসটা হচ্ছে মিডিয়ার যে একটা ইফেক্ট, সেটা কিন্তু তাকে বড়ভাবে ফেস করতে হচ্ছে। বিশেষ করে আন্তর্জাতিক পরিমণ্ডলে বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য বা বাংলাদেশকে নিয়ে নানান ধরনের যে দেশি বিদেশি ষড়যন্ত্র আছে, দিন শেষে বাংলাদেশের খুবই অকৃত্রিম বন্ধু, কঠিন মিত্র দুইটা রাষ্ট্রের নাম উঠে আসছে। আমি একটু আশ্চর্য হয়েছি যে তাদের আসলে এখান থেকে গেইন করার ইস্যুটা কি। ভারত নয়তো শেখ হাসিনার পক্ষে কাজ করতেছে বুঝলাম, কিন্তু চীন এবং রাশিয়া মানে পুতিন কাকুর দেশ কেন এখানে এটা খেলতেছে? এটার পিছনে একটা কারণ হইতে পারে, কারণ রাশিয়ার সাথে এই যে আমাদের একটা পরমাণু কর্মসূচি চলছে, বিশাল প্রজেক্ট, এমনকি এটা নিয়ে একটা প্রতিবেদন আসছিল, কয়েক হাজার কোটি টাকা এখানে এই পার ওই পার হয়েছে, এগুলো নিয়ে হয়তো হইতে পারে। আচ্ছা, আজকে চাঞ্চল্যকর তথ্য আসছে বাংলাদেশ নিয়ে শুধু ভারত নয়, চীন ও রাশিয়া থেকেও গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা, যিনি প্রেস সচিব আছেন শফিকুল ইসলাম সাহেব। নতুন বাংলাদেশ অর্জন, চ্যালেঞ্জ এবং উত্তরণ, মানে কীভাবে এখান থেকে বের হয়ে এসে যায়, এই শীর্ষক আলোচনায় তিনি মন্তব্য করেছেন। তিনি বলছেন, অনেকেই বাংলাদেশ আফগানি রাষ্ট্র হয়ে যাচ্ছে বলে প্রোপাগান্ডা চালাচ্ছে। তাদের এদেশের মানুষের সাথে কথা বলে বিভ্রান্তি দূর করা উচিত। শুধু ভারত নয়, চীন এবং রাশিয়া থেকেও গুজব ছড়ানো হচ্ছে। স্বচক্ষে বাস্তবতা দেখে যাওয়ার জন্য বাংলাদেশে তাদেরকে আমরা আমন্ত্রণ জানাই। এখন চীন এবং রাশিয়া থেকে আসলে কোন ধরনের গুজব ছড়ানো হচ্ছে অথবা কী টাইপের গুজব ছড়ানো হচ্ছে, এ নিয়ে তিনি স্পষ্ট কোনো বক্তব্য দেননি। তবে চীন বরাবরই আপনার একটা কৌশলী খেলোয়াড়। চীনের কী বলা যায়, যে কোনো দেশের সাথে চীন যখন চুক্তিতে যায়, ব্যবসা বাণিজ্য করে, দেশ বুঝা চীন কিন্তু সেখানে বিশাল একটা ঋণ দেয়। বাংলাদেশও বিশাল ঋণ দিছে, আর বড় বড় প্রকল্পগুলো যেগুলোতে ঋণ দিছে সেখানে আবার বিলিয়নস অফ ডলার আমরা এখন শুনতে পাচ্ছি নয় করেছে। আবার চীনে অনেক কোম্পানি সেখানে কাজ করারও সুযোগ পেয়েছে। তো এখন রাশিয়ার আসলে এই জায়গাটাতে খেলাটা কোনটা হইতে পারে? আমি বেশ কয়েকটা আর্টিকেল পড়ছিলাম যে রাশিয়ার ভূমিকাটা কোন জায়গায়। তো আমি দিন শেষে খুঁজে পেয়েছি একটাই, যে রূপপুর পারমাণবিক যে প্রকল্প, এই প্রকল্প নিয়ে আপনারা জানেন যে অভিযোগ আছে শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল, তিনি প্লাস হচ্ছেন সজীব ওয়াজেদ জয়, প্লাস আপনার কি বলে যে শেখ হাসিনার যিনি বোনের মেয়ে আছেন শেখ রেহানার মেয়ে টিউলিপ, তারা একটা সিন্ডিকেট হিসাবে মালয়েশিয়া থেকে না কোন দেশ থেকে জানি একটা ডিল করছে 500 কোটি টাকা এই প্রজেক্টটার জন্য। এবং এটা নিয়ে নানান ধরনের ইনভেস্টিগেশন হয়েছে। আবার রাশিয়াও এটা নিয়ে কিন্তু একটা পাল্টা বার্তা দিয়েছিল যে এটা রাশিয়ার মানসম্মান নষ্ট করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা থিঙ্ক ট্যাঙ্ক তারা এই প্রতিবেদনটা প্রকাশ করেছে, এবং এটা নিয়ে তারা মামলা টামলা অনেক কিছুই কিন্তু করবে, বিভিন্ন ধরনের মন্তব্য ছিল। এখন রাশিয়া বাংলাদেশ ইস্যুতে আসলে কেন গুজব ছড়াবে, এটা ছাড়া আমার কাছে বোধগম্য না। তবে চীন ছড়াইতে পারে। এখন পুতিন কাকু কি ডক্টর মোহাম্মদ ইউনূসকে পছন্দ করেন না, নাকি তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে পছন্দ করেন কিন্তু গুজব হয়তো সেখান থেকে অন্যভাবে ছড়াচ্ছে? মানে নানান ইস্যু কিন্তু এখানে কানেক্টেড। এখন আমাদের সরকার যখন বলছে আমাদেরকে বিশ্বাস করতে হচ্ছে, আর এই মুহূর্তে বাংলাদেশ নিয়ে চলছেও দেশি বিদেশি নানান ষড়যন্ত্র। তো প্রিয় মাতৃভূমিকে আল্লাহ রক্ষা করুক, আর ভালো থাকুক। সালামু আলাইকুম, আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। আজকের এই দিনটা একটা বিশেষ দিন। সারা পৃথিবী জুড়ে কেমন জানি যারা স্বৈরাচার বা স্বৈরশাসক আছেন তাদের পতনের ঘণ্টা বেজে গেছে। আজকে আমরা যেই মুহূর্তে কথা বলছি, প্রায় 30 বছরের অধিক, 30 না, 1971 টু 2024, প্রায় 55 বছর যদি প্লাস মাইনাস আমরা হিসাব করি, একটা পরিবারের হাতে জিম্মে ছিল একটি দেশ। দেশটির নাম কি? সিরিয়া। আর এই পরিবারটা নিয়ে আমি আমার আগের ভিডিওতে বলছি যে ব্যক্তিগতভাবে বাশার আল আসাদকে আমি খুবই অপছন্দ করি, কিন্তু এখানে বিদ্রোহী গোষ্ঠী হিসেবে যাদের নাম এসেছে, তাদের সম্পর্কে যে তথ্য এসেছে, এগুলো যদি সঠিক হয় তাহলে মধ্যপ্রাচ্যের জন্য নেগেটিভ হবে। আর যদি এরকম হয় যে না, এই বিদ্রোহী গোষ্ঠীরা আসলেই তারা ধরেন কোথাও না কোথাও ভালো মানুষ, অথবা তারা তাদের রাষ্ট্রকে পশ্চিমা প্রভাব মুক্ত হয়ে সিরিয়াকে ডেভেলপ করবে, দেন খুবই সুন্দর উদ্যোগ। প্রেসিডেন্ট আসাদ তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে তারা। রাষ্ট্র ক্ষমতায় এখন বিদ্রোহীরা বসুক বা যেভাবে জাতীয় সরকার গঠিত হোক, কিন্তু সিরিয়া যেন কোনোভাবেই পশ্চিমাদের খেলার মাঠ হিসাবে একটা জায়গা তৈরি না হয়, বা এখানে ইসরায়েলের মতন একটা কাঠপুতলি সরকার যেন এখানে গঠন করতে না পারে। কারণ এই যুদ্ধটার মধ্যে জিওপলিটিক্যালি অনেক কিছু কানেক্টেড। প্রায় 2011 সাল থেকে সিরিয়াতে আপনার গৃহযুদ্ধ চলছে। 2024-এর আজকের দিনে এসে 13 বছর পর আপনার লাস্ট 20 দিনের একটা শক্ত প্রটেস্টের উপরে আপনার কি বলা হয় যে এই প্রেসিডেন্ট বাশার আল আসাদ সে পালিয়েছে। আমরা দেখছি যে আপনার মানে এই বাশার আল আসাদের বাবা, তিনিও ছিলেন একজন স্বৈরশাসক, আর ওয়ারিশ হিসাবে বাশার আল আসাদকেও তিনি দিয়ে গেছিলেন সেই স্বৈরশাসকের চাবিকাঠিটা। টানা 5 দশকের বেশি সময় ধরে সিরিয়া শাসন করছে এই আসাদ পরিবার। 1971 থেকে 2000 সাল পর্যন্ত সিরিয়ার প্রেসিডেন্ট ছিলেন হাফিজ আল আসাদ, মানে বাশার আল আসাদের বাবা। আর ওই বছরই বাবার মৃত্যুর পর ক্ষমতা পেয়েছিল বাশার আল আসাদ, এবং আজকের দিন পর্যন্ত সে প্রেসিডেন্ট ছিল। তো মোটা দাগে যে গৃহযুদ্ধ চলছে সেটা কিন্তু বাশার আল আসাদের শাসন কাঠামোর বিরুদ্ধে জনগণ, বিশেষ করে দেশের বেকার তরুণদের প্রতিবাদ এবং বিক্ষোভ বাড়তে থাকে।
বাংলাদেশেও যদি ধরেন মধ্যপ্রাচ্যে মানুষ যাইতে না পারতো, আপনি দেখতেন যে এই দেশে কোনো রাজনৈতিক সরকার 2 বছরও টিকতো না, অথবা এখানে আরেকটা শক্তি তৈরি হতো, চাটুকার অথবা পেটুয়া বাহিনী। বাংলাদেশের একটা বিরাট অংশের পোলাপাইন রাজনীতি করে, মানে তার কাজটা কি আপনি দেখেন, মানে তার ইনকাম সোর্সটা কি, ছেলে কি করে রাজনীতি করে, অনেক বড় নেতা, তো মানে তার আসলে ইনকাম সোর্সটা কি, ওই কোনো দোকান থেকে 50 টাকা 100 টাকা, সিএনজি স্ট্যান্ডের 50 টাকা, গ্রামের এলাকায় আসতে হবে, এলাকায় কেউ ব্যবসা করবে তার থেকে 20 টাকা, জামাই বউবে কাজে লাগছে ওইখান থেকে সে 20 টাকা খাবে, আপনার খেতের আইল টাইল ঠেলা হয়েছে, তার নেতামি হচ্ছে এই লেভেলে। তো এই যদি এগুলো বন্ধ হয়ে যায়, তাহলে আপনি দেখেন বাংলাদেশ মুহূর্তের মধ্যে, এই দেশেও কত লক্ষ লক্ষ তরুণ বেকার এখন ঘুরছে, তো স্বাভাবিক 1 দিন 2 দিন 3 দিন তারা কিন্তু প্রশাসক যারা আছেন তাদের বিরুদ্ধে দাঁড়াবে। তো সিরিয়াতে এখানে মেইন যে জিনিসটা কানেক্ট রয়েছে, একটা বিশাল কমিউনিটি, তারা সবাই বেকার হয়ে পড়েছিল। প্রেসিডেন্ট প্রাসাদে বসে বসে লাড্ডু খাচ্ছে, মন্ডা খাচ্ছে, মিঠাই খাচ্ছে, হুর টাইপের মহিলাদেরকে নিয়ে তিনি বিভিন্ন জায়গায় সফর করছেন, আর জনগণ সেটা আসলে 1 দিন 2 দিন 3 দিন, এবার কিন্তু বিষয়টা একটা ফাইনালাইজড একটা সিচুয়েশন হয়ে গেছে আমরা যতটুকু পেয়েছি। আচ্ছা, এখন আপনার সিরিয়ায় বাশার আল আসাদের সরকারি বাহিনীর কাছ থেকে যে গুরুত্বপূর্ণ শহরগুলি আমরা যদি দেখি, যে পতনের প্রধান একটা অংশ হয়ে গিয়েছিল আলেপ্পো এবং হামা, এই দুইটা শহর খুবই কৌশলগত শহর ছিল, যে দুইটা শহর দখলের পর অটোমেটিক আপনার প্রেসিডেন্ট বাশার আল আসাদের যে মানসিক মনোবল সেটা ভেঙে গিয়েছিল। আজকের দিন আমরা যতটুকু দেখছি যে প্রেসিডেন্ট আসাদ উড়োজাহাজে করে রাজধানী দামেস্ক ছেড়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো কনফার্ম করেছে। তবে তিনি কোথায় আছেন, এই মুহূর্তে কোন দেশে সে আশ্রয় নিয়েছে বা কোন দেশ তাকে আশ্রয় দিয়েছে, এই সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য এখনো এটা প্রকাশ হয়নি। রয়টার্সের বরাতে বিবিসি থেকে বলা হয়েছে যে বাশার আল আসাদ দামেস্ক ছাড়লেও এই মুহূর্তে কোথায় আছেন সেটা ক্লিয়ার না। সিরিয়ার বিদ্রোহী যোদ্ধারা দামেস্কে ঢোকার পরপরই শহরটির বিভিন্ন জায়গা নিয়ন্ত্রণে নেয়, তারপর হচ্ছে তার প্রাসাদের দিকে একটা বড় ধরনের কি বলা হয় যে আপনার একটা জনভিড় আপনার এগিয়ে যাচ্ছিল, আর মাঝখানেই আমরা দেখলাম যে সে চলে গেছে। আর উড়োজাহাজটি উড্ডয়নের পর বিমানবন্দর থেকে সরকারি সেনাদেরকেও সরিয়ে নেওয়া হয়েছে। তো আমরা এখন দেখছি যে এই মুহূর্তে প্রেসিডেন্ট বাশার আল আসাদ পালালেও সেখানে আপনার আমরা যদি দেখি যে প্রধানমন্ত্রী হিসাবে যিনি ছিলেন তিনি দায়িত্বশীল ছিলেন। আমাদের দেশগুলোতে প্রধানমন্ত্রী সুপ্রিম পাওয়ারফুল ম্যান হিসাবে থাকলেও পৃথিবীর অধিকাংশ দেশে কিন্তু প্রেসিডেন্ট সবচেয়ে ক্ষমতাশালী। আর এই মুহূর্তে আপনার যতগুলো কারাগার আছে, বাশার আল আসাদের বিরুদ্ধে কথা বললে গুম হইতো, নির্যাতন হইতো, জেল হইতো, তো এরকম কারাগারে যত বন্দী আছে তাদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে। জনগণ উল্লাস করছে, আনন্দ উদযাপন করছে। তবে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, এই কথাটা আমি আবারও এই কারণে বললাম, যেহেতু মধ্যপ্রাচ্য নিয়ে অনেকদিন ধরে নিউজ করছি, টুকিটাকি নলেজ রাখি, সেখান থেকে বিদ্রোহী এই গোষ্ঠী যদি জনগণ হয়, যেমন আজকে এই পতন বাসাদের জনগণের সাথে কিন্তু কানেক্ট হয়েছিল, বাট মূল চাবিকাঠিটা যাদের হাতে, কয়েকটা গ্রুপ আছে মূল চাবিকাঠিটা যারা কন্ট্রোল করছে। আপনি যেমন এখন বাংলাদেশে ধরেন, আপনি হঠাৎ করে দেখছেন যে সারা বাংলাদেশের জনগণ রাজপথে নামছে, বাট ফাইনালি কি সারা বাংলাদেশের জনগণ মানে এমনি এমনি নামছে? নো, এদের পেছনে মাস্টার মাইন্ড ছিল যাদেরকে আমরা এখন দেখছি। সো সিরিয়ারও এই টোটাল বিদ্রোহের পিছনে কয়েকটা গোষ্ঠী কিন্তু এখানে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। এখন এই গোষ্ঠীগুলো সম্পর্কে গণমাধ্যম বলছে, বা রাশিয়া, ইরান, তারা কিন্তু আমি বলছিলাম যে তারা আসাদের পক্ষ নিয়ে সেখানে অবস্থান করছে, আসাদকে ভালোবাসা তা না। মধ্যপ্রাচ্যের এই রাষ্ট্রটা খুবই গুরুত্বপূর্ণ, ইতিহাস ঐতিহ্য আপনি যদি দেখেন নবী রাসূলদের আগমনও কিন্তু এই সিরিয়াতে ঘটছে। একটা সমৃদ্ধ একটা নগর ছিল, কিন্তু আজকে এটা গৃহযুদ্ধ লাইগা এই স্বৈরতন্ত্র মেন্টালিটির কারণে 50 বছর এই রাষ্ট্রটা শেষ পর্যায়ে চলে আসছে। আর এটা নিয়ে দেশি বিদেশি বলতে পশ্চিমা রাষ্ট্রগুলো, ইসরায়েল, এখানে বেশ কয়েকটা গোষ্ঠী তৈরি করেছে। এগুলো তথ্যপাত্র অনুযায়ী আমি বলছি, আমি তো আর সিরিয়া থাকি না। তো যদি এরকমই হয়, অথবা এই টোটাল কন্ট্রোলিং পাওয়ারটা যে 2-3টা গোষ্ঠী, তারা যদি প্রকৃতপক্ষেই ইসরায়েলের টিম বি হয়ে থাকে অথবা ইঙ্গো মার্কিন বাহিনীর টিম বি হয়ে থাকে, তাহলে সিরিয়ার কপালে দুঃখ আছে। আফগানিস্তান তারা কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে, ইরাক এখনো ঘুরে দাঁড়াতে পারছে না, আপনি খেয়াল করছেন? আফগানিস্তান নিজেরা এখন বাস বানাচ্ছে, গাড়ি বানাচ্ছে, তারপর হচ্ছে তারা বিভিন্ন ধরনের প্রোডাক্টিভিটি তৈরি করছে। তারা তাদের দেশে যে আফিম চাষ ছিল সেগুলো শেষ করে দিছে, মানে রাষ্ট্রকে আস্তে আস্তে সুকাঠামো একটা বড় ধরনের ইকোনমিক জোনে পরিণত করতেছে। কিন্তু ইরাক আবার এটা হচ্ছে না, কারণ ওইখানেও যিনি আছেন তাকে বলা হয়ে থাকে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের টিম বি। তো সিরিয়ার জনগণ তারা মুক্তি পাক, তারা স্বাধীনতা এনজয় করুক। ইভেন সিরিয়া যেন পশ্চিমা গোষ্ঠীদের কোনো এজেন্ট রাষ্ট্র হিসাবে সিরিয়া রাষ্ট্র ক্ষমতায় কেউ বসতে না পারে, আমি এটা মনে করি যে খুবই গুরুত্বপূর্ণ। তবে রাশিয়া, ইরান তারাও নিশ্চয়ই এখানে ভালো ভূমিকা রাখবে কোথাও না কোথাও কন্ট্রোলিংয়ের জায়গাটাতে। তো যাই হোক, ইতিহাস এটা আবারও সাক্ষী দিল যে স্বৈরতন্ত্র বা স্বৈর শাসক এগুলো আসলে মানে 50 বছরের বেশি আসলেই টিকে না। ইতিহাস কিন্তু তাই বলছে। বেস্ট অফ লাক সিরিয়ার জনগণের জন্য। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।